প্রতি মঙ্গলবার রাতে গ্রামের দেওয়ালে লেখা হয় দুজন মানুষের নাম, আর সকাল হলেই কলা বাগানে দেখা যায় তাদের মৃতদেহ। কেন এমন রহস্যময় মৃত্যু হচ্ছে তা কেউই জানে না। এটা কি কোনো ডাইনির প্রকোপ, নাকি দেবীর অভিশাপ, কিংবা এর পিছনে কি লুকিয়ে আছে ঠান্ডা মাথার কোনো সাইকো কিলার? এই সব প্রশ্নের উত্তর যখন তুমি পাবে, তখন হয়তো বড় ধরনের একটা শক খেয়ে বসবে। তাই তো সেই রহস্য ভেদ করতে নিয়ে এলাম সাউথ ইন্ডিয়ান মুভি মঙ্গলবারামের এক্সপ্লেনেশন। তো চলো একটা লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতেই আমরা দেখতে পাই সাউথ ইন্ডিয়ার প্রত্যন্ত এক গ্রামের পুরাতন দিনের কিছু স্মৃতি। সেখানে দেখা যায় রবি আর সেলু নামে দুটো বাচ্চা দেবী মহালক্ষ্মীর মন্দিরের কাছে খেলায় মেতে উঠেছে। সেই ছোট্টবেলা থেকে রবি তার খেলার সাথে সেলুকে মন থেকে অনেক পছন্দ করে, ফলে সে সেলুর ভালো কিংবা খারাপ সবকিছুতেই ছায়ার মতো পাশে থাকতে চায়। এমনকি সেলুর চোখের সুন্দর ছবি তোলার জন্য সে গভীর রাতে এক মন্দিরে গিয়ে নিজের হাতে কাজল বানিয়ে নিয়ে আসে। শুধু তাই নয়, রাস্তার একটা ছোট্ট কুকুরের বাচ্চাকে কুয়োর পানিতে ডুবতে দেখে রবি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচায়। এরপর থেকে কুকুর ছানাটা সেলুর কাছেই থেকে যায় এবং সে তার নাম দেয় রাজা। সেলুর মা মারা যাওয়ার পর তার বাবা অন্য একটা বিয়ে করে আলাদা থাকতে শুরু করে, কিন্তু সেলুর মায়ের নামে থাকা 3 একর জমিটা বাবা নিজের নামে লিখে নিতে চায়। ফলে সেই জমি না দেওয়ায় বাবা সেলুকে নিজের সাথে শহরে নিয়ে যেতে একদমই রাজি হয় না। বাবার এই চরম অবহেলা ছোট্ট সেলুর মনে একটা গভীর ক্ষত তৈরি করে, কেননা পরিবারের আপন মানুষগুলো তাকে একটা জমির কাগজের চেয়েও কম গুরুত্ব দিচ্ছে। কিন্তু এই বিষণ্ণ মুহূর্তগুলোর মাঝেই নেমে আসে এক ভয়ানক ট্র্যাজিক। হঠাৎ করেই এক রাতে গ্রামের সবার চিৎকার শুনে ঘুম থেকে উঠে বসে সেলু। এখানে আমরা দেখতে পাই রবির বাড়িতে দাও দাও করে ভয়াবহ আগুন জ্বলছে। সেই বিভীষিকাময় আগুনে পুড়ে রবির সাথে তার নেশাগ্রস্ত বাবাও মারা যায়। আর এই মর্মান্তিক ঘটনা ছোট্ট সেলুর জীবনে শেষ আশাটুকুও কেড়ে নেয়, কেননা যাকে সে সবচেয়ে বেশি আপন ভাবত সেই মানুষটাই আজ পৃথিবীতে বেঁচে নেই। এভাবেই সময়ের চাকা ঘুরে কেটে যায় 10টা বছর। এরপর দেখা যায় গ্রামের বর্তমান সময়কার এক রহস্যময় রাতের গা ছমছমে দৃশ্য। মঙ্গলবার মধ্যরাত, গোটা গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই রাজা নামের সেই কুকুরটা গলির পথ দিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। আর সেই কুকুরটার পিছু পিছু আসছে অদ্ভুত এক রহস্যময় নারী। তার পায়ে বাঁধা ঝুমুরের রিনিঝিনি শব্দে সেই শুনশান নীরবতা ভেঙে দেয়। সেই সাথে মেয়েটার মাথার উপরে ও 2 হাতের ঘটিতে জ্বলছে দাউ দাউ করা আগুন। সেই নারী ধীরে ধীরে অন্ধকারের বুক চিরে কলা বাগানের দিকে একদম মিলিয়ে যায়। তার মানে তো বুঝতেই পারছো, গ্রামে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু সেটা আসলে কি, সেটা আমরা বুঝতে পারি ঠিক পরের দিন সকালে। সকাল হতেই গ্রামের মানুষজন যখন তাদের স্বাভাবিক ব্যস্ত জীবনে ফেরে, তখন মিলন কাকা নামের একজন লোক বিড়ি ধরাতে গিয়ে রাস্তার পাশের দেওয়ালের দিকে তাকিয়ে রীতিমতো চমকে ওঠে। এরপর একে একে সেখানে গ্রামের আরো অনেক মানুষ এসে ভিড় জমায়। এবার দেওয়ালে সে লেখাটা পড়ে ড্যানিয়েল নামের এক লোক জানতে পারে তার বউ মেরির সাথে পাশের গলির শ্যামলার স্বামীর অবৈধ সম্পর্ক আছে। সেই সাথে নিচে লেখা আছে গ্রামবাসী যেন তাদের এই সম্পর্ক মুক্ত মনে মেনে নেয়। কিন্তু এটা শোনা মাত্রই ড্যানিয়েলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে রাগে অন্ধ হয়ে তখনই তার বউকে খুন করার জন্য বাড়ির দিকে দৌড় লাগায়। ইতিমধ্যে পুরো গ্রামে এই কেলেঙ্কারি নিয়ে রীতিমতন কানা ঘষা শুরু হয়ে যায়। ফলে পরিস্থিতি একটা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। কিন্তু ঠিক তখনই গল্পে আসে এক বিশাল টুইস্ট। গ্রামের শেষ প্রান্তের এক কুয়োর কাছে পাওয়া যায় শ্যামলার স্বামী আর ড্যানিয়েলের বউর জোড়া লাশ। অনুমান করা হয় যে আগের রাতের ঘটনা জানাজানি হওয়ার পর লজ্জায় তারা একসাথে সুইসাইড করেছে। এখন এই জোড়া লাশের খবর পেয়ে ক্রাইম স্পটে এসে হাজির হয় মায়া নামের এক সাব ইন্সপেক্টর। মায়া কিছুদিন হলো এই গ্রামে এসে জয়েনিং করেছে। এদিকে বাসু নামের গ্রামের একমাত্র ফটোগ্রাফারও এসে পড়ে তার ক্যামেরা নিয়ে, যাতে করে এভিডেন্সের ছবি তুলে তার রেকর্ড করা যায়। এখানে বাসু এই দুটো লাশ দেখে রীতিমতো চমকে ওঠে, কারণ গতকালই একসাথে আড্ডা দেওয়া মানুষটার আজ এই বিভৎস অবস্থা হবে সেটা সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। এদিকে এসআই মায়া পুলিশ কনস্টেবলকে বডি দুটো ময়না তদন্তের জন্য পাঠানোর অর্ডার দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে গ্রামের লোকজন পুলিশের কাছে সরাসরি বাধা হয়ে দাঁড়ায়, কেননা তারা জানায় যে বডি কাটাছেঁড়া করা নাকি এই গ্রামের দীর্ঘদিনের নিয়ম আর নীতির একেবারে বিরুদ্ধে। তাই এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা গ্রামের দাপুটে জমিদার প্রকাশই নেবে, কেননা জমিদার প্রকাশের কথার বাহিরে কোনো কিছু নড়চড় করা অসম্ভব। তো এরপর
যখন আমরা প্রকাশকে দেখি তখন বুঝতে পারি যে এই লোকটা খুব রাগী আর নাস্তিক টাইপের একটা মানুষ, তবে ন্যায় আর নীতির দিক থেকে সে বেশ সৎ আর কড়া মেজাজের মানুষ। ইনি হচ্ছে তার বাবা, যে বহু বছর আগে গত হয়েছে। কিন্তু জমিদার প্রকাশ প্রতিদিন বাবার ছবিতে পুজো করার পর এক পাটি জুতো পেটা করতে ছাড়ে না। আসলে হয়েছে কি, তার বাবা ছিল অত্যন্ত দুশ্চরিত্র একজন মানুষ। নিজের স্ত্রীকে ছেড়ে সে অন্য মেয়েদের পিছনে প্রচুর টাকা ওড়াতো। তাই তো প্রতিদিন বাবা হিসেবে পুজো করলেও লোফার হিসেবে দুবেলা জুতো পেটা খেতে হয় প্রকাশের হাতে। তো যাই হোক না কেন, অন্যদিকে প্রকাশের স্ত্রী রাজেশ্বরী দেবীর চরিত্র কিন্তু একদমই আলাদা। সে বেশ শান্ত স্বভাবের এবং সারাদিন পূজা আর্চা নিয়ে ব্যস্ত থাকে, ফলে গ্রামের সবাই তাকে রীতিমতো দেবী জ্ঞানে সম্মানিত করে। আর এই কারণে গ্রামের যে কোনো সিদ্ধান্তে জমিদারের বাড়ির কথা একদম শেষ কথা হিসেবে ধরা হয়। এখন এই মৃত্যুর খবর পেয়ে প্রকাশ সোজা ক্রাইম স্পটে এসে হাজির হয়। সে এসআই মায়াকে কড়া গলায় জানিয়ে দেয় যে কোনো মতেই এই লাশ পোস্টমর্টম করার জন্য পাঠানো যাবে না, কেননা এটা তার গ্রাম। ফলে এখানেই তার কথাই শেষ কথা। জমিদারের এই কড়া হুকুমের কারণে শেষমেশ ড্যানিয়েলের স্ত্রীকে কফিন কবর দেওয়া হয় এবং শ্যামলার স্বামীকে শ্মশানে দাহ করা হয়। কিন্তু সবাই সেখান থেকে চলে যাওয়ার পর চিতার ঠিক পাশে মুখোশ পরা এক রহস্যময় ব্যক্তিকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি। এবার প্রশ্ন হলো, কে মুখোশ পরা ব্যক্তি, আর কেনই বা সে চিতার পাশে একা দাঁড়িয়ে জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে আছে? এদিকে গ্রামে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেলেও মানুষের লালসা থেমে থাকে না। ফলে দেখা যায় রাজু নামের এক লোক কুয়েত প্রবাসীর বউ নাগমণির দোকানে রীতিমতো আড্ডা জমায়। ইতিমধ্যে গ্রামে আরেকজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমাদের পরিচয় হয়, যে পেশায় একজন ডক্টর। তার নাম বিশ্বনাথাম। এখানে জানা যায় যে বিশ্বনাথাম নিজের মেয়ের মৃত্যুর পর প্রচন্ড মানসিক কষ্টের শহর ছেড়ে এই অজপাড়াগায় ফিরে আসে। এদিকে গ্রামের পুরোহিত দেবী মহালক্ষ্মীর মেলা আয়োজনের জন্য জমিদারের কাছে আর্থিক সাহায্য চায়, কিন্তু প্রকাশ তাকে এক পয়সা দিতেও রাজি হয় না, কেননা সে এসব কিছু বিশ্বাসই করত না। তবে জমিদারের স্ত্রী রাজেশ্বরী দেবী পুরোহিতকে খালি হাতে একদমই ফেরায় না, বরং সে লুকিয়ে তাকে মেলার জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য করে। যাই হোক, সেই রাত নামতে কলা বাগানের কাছে আরো একটা ভয়ানক ঘটনা ঘটে যায়। দেখা যায় ডাক্তার বিশ্বনাথাম রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে সেই কলা বাগানের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে একটা মেয়ের কান্নার আওয়াজ সে শুনতে পায়। এত রাতে গ্রামের কোনো মেয়ে এদিকে আসার কথা নয়, তাই এই শব্দে তার পিলের রীতিমতো চমকে ওঠে। সে বুকের ভিতরে সাহস জুগিয়ে আওয়াজ লক্ষ্য করে ধীরে ধীরে সামনে আগায়, কিন্তু এরপর সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে আসে, কেননা ওই অভিশপ্ত কুয়ার উপরে বসে আছে এক রাক্ষসী প্রেতাত্মা। সেই বিভৎস প্রেত চিৎকার করে সোজা কুয়োর ভিতরে ঝাঁপিয়ে পড়ে। হতবাক দৃষ্টিতে ডাক্তারের মুখ থেকে তখন শুধু একটা নামই বেরিয়ে আসে, আর সেটা হলো সেলু। তোমাদের তো নিশ্চয় মনে আছে সেলুর কথা, কিন্তু একটা ভূত দেখে কেন তার নাম নেওয়া হলো, এই রহস্যটা জানার আগে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কেননা এরকম রহস্যময় জটিল অনেক মুভির এক্সপ্লেনেশন সামনে আসতে চলেছে। তো পরের দিন সকালেই পুরো গ্রামে রটে যায় সেলু ফিরে এসেছে। এই কথা শুনে তো পুরো গ্রামের মানুষের রাতের ঘুম হারাম হয়ে পড়ে। সবাই ভাবতে থাকে সেলু বুঝি এবার আর কাউকেই ছাড়বে না। তাই তো পরের মঙ্গলবার রাতে গ্রাম যখন আবারও দেবী মহালক্ষ্মীর পুজোয় সেজে ওঠে, তখন সেই কুকুরটাকে পুনরায় রহস্যময় নারীর দিকে ছুটে যেতে দেখা যায়। বাতাসে তখন একটানা ভেসে আসে সেই পায়ের ঝুমুরে রিনিঝিনি ভয়াল শব্দ। সকাল হতেই গ্রামবাসীদের মাঝে আবারও নতুন করে গুঞ্জন আর আতঙ্ক বাড়তে থাকে, কারণ রাতের অন্ধকারে কে বা কারা যেন গ্রামের দেওয়ালে আর একটা মেসেজ লিখে গেছে। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা আছে যে মন্দির গলির কৃষার সাথে সুরির বউ নাগমণির অবৈধ সম্পর্ক আছে। ফলে আগের বারের মতোই এবারও কলা বাগানের পাশের একটা বট গাছে তাদের দুজনের লাশ ঝুলতে দেখা যায়। এই ঘটনার ইনভেস্টিগেশন করতে এসে অফিসার মায়ার সন্দেহ সরাসরি গ্রামের গুর্জা নামের এক ছেলের দিকে চলে যায়, কেননা নিহত মিল কৃষা
আর শ্যামলার স্বামী দুজনেই তার খুব কাছের বন্ধু ছিল। এভাবে পরপর দুটো খুনের পরে গ্রামের ভিতরে আতঙ্কের ছায়া ভয়ঙ্কর রূপ নেয়। প্রকাশ ঘটনাস্থলে আসলে এবার এসআই মায়া তাকে জানিয়ে দেয় যে সে বডি দুটো ময়না তদন্তের জন্য পাঠাবে, কারণ এগুলো স্বাভাবিক মৃত্যু বা লজ্জায় আত্মহত্যার ঘটনা হিসেবে সাজানো হলেও এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তার মতে গ্রামের পরিচিত কেউ খুব ঠান্ডা মাথায় এই খুনগুলো করছে, না হলে পরপর দুটো গোপন সম্পর্কের খবর অচেনা কারো পক্ষে নিখুঁতভাবে জানা কখনোই সম্ভব নয়। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো কে এই কাজ করছে আর কেনই বা সেই অবৈধ সম্পর্কের জেদ ধরে মানুষকে নির্মমভাবে মারছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ যখন ড্যানিয়েলের স্ত্রীর কবর খুঁড়তে যায় তখন ঘটে অন্য কাহিনী, কারণ দেখা যায় তার বডি কফিন থেকে পুরোপুরি উধাও। তার মানে তো বুঝতেই পারছো যে খুনগুলো করছে সে কোনোভাবে চাইছে না যে পোস্টমর্টম হোক, আর পুলিশের কাছে এই সিরিয়াল কিলিং এর মিস্ট্রি সলভ করতে বডিগুলোর পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় খোলা নেই। এবার গ্রামের সবাই যখন মৃত্যু ভয় রীতিমতো জড়সড় হয়ে আছে তখন পুরোহিত একটা পুরাতন ইতিহাস টেনে আনে। সে জানায় যে জমিদারের দাদুর আমলেও গ্রামে ঠিক এমনই অদ্ভুত সব রহস্যজনক মৃত্যু শুরু হয়েছিল। তখন গ্রামে বিশাল যজ্ঞ করে দেবী মহালক্ষ্মীর রুদ্রমূর্তিতে মন্দির স্থাপন করার পরেই এই লাশের মিছিল পুরোপুরি থেমে যায়। যেহেতু সব মৃত্যু প্রতি মঙ্গলবার রাতেই ঘটছে তাই এবারও সেই পুরাতন নিয়মে যজ্ঞ করা ছাড়া আর কোনো উপায় খোলা নেই। তবে আগামী মঙ্গলবার পর্যন্ত রাতের বেলায় পুরো গ্রামে কড়া পাহারার একটা ব্যবস্থা করা হয় যাতে নতুন করে কেউ আর খুন না হয়। গুর্জা আর বাসু গ্রামের ভেতরে এবং বাইরের প্রান্ত বরাবর গাড়ি নিয়ে টহল দিতে থাকে, কিন্তু অন্ধকার ঘনিয়ে আসতেই দেখা যায় একজন মুখোশ পরা লোক কলা বাগানের ভেতর দিয়ে চুপচাপ গ্রামে প্রবেশ করছে। এটা দেখে তাকে ধরতে গিয়ে গুর্জা ও তার দলবল যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন ঘটতে থাকে এক রহস্যময় ঘটনা। সেই অন্ধকারের বুক চিরে এক অকল্পনীয় সত্য সবার চোখের সামনে বেরিয়ে আসে, যা দেখলে তোমার চোখও বড় বড় হয়ে যাবে। কেননা দেখা যায় গ্রামের সেই শান্তশিষ্ট ডাক্তার বিশ্বনাথাম দেয়ালের গায়ে তার পরবর্তী টার্গেটের নাম লিখছে। আর ঠিক সেই মুহূর্তেই অফিসার মায়া অন্ধকার থেকে লুকিয়ে তাকে একদম হাতে নাতে ধরে ফেলে। তার মানে সব কাহিনীর পিছনে ডক্টর জড়িত। আসলে ময়না তদন্তের রিপোর্ট আসার পর থেকে মায়ার প্রথম সন্দেহ এই ডক্টরের উপরেই ছিল, কারণ বিশ্বনাথাম খুব ভালো করে জানতো যে গ্রামের মানুষ কোনোভাবে বডিকে কাটতে বা পোস্টমর্টম করতে দেবে না, আর এই সুযোগ নিয়ে সে খুব সহজে ভিকটিমদের অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে খুন করতে পারবে। তারপর সেলুর আত্মা দেখার যে গাল গল্প সেটা সবার মাঝে ছড়িয়ে দিয়ে ব্যাপারটাকে একটা ভৌতিক পরিবেশে রূপান্তরিত করবে। এবার ধরা পড়ার পর বিশ্বনাথাম যখন সেখান থেকে পালিয়ে যেতে চায় তখন এসআই মায়ের সাথে তার এক হাতাহাতি শুরু হয়। আর কোনো উপায় না পেয়ে ডক্টর নিজের পকেট থেকে সিরিঞ্জ বের করে বাধ্য হয় মায়ার গলায় অ্যানেস্থেসিয়া ইনজেক্ট করে তাকে বন্দি বানাতে। এবার কয়েক ঘন্টা পর এসআই মায়ার যখন জ্ঞান ফেরে তখন সে ডাক্তারকে সরাসরি জিজ্ঞেস করে সে কেন বা কার নির্দেশে এই নির্মম হত্যাগুলো চালাচ্ছে। তখন ডক্টরের মুখ থেকে শুধু একটাই নাম বেরিয়ে আসে, আর সেটা হলো সেলু। আসলে গ্রামে আসার পর থেকেই মায়া লোক মুখে ডাক্তার আর সেলুর অবৈধ সম্পর্কের কথা বেশ কয়েকবার শুনতে পেয়েছিল। তাই তো সে ভেবে বসে যে সেলুকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার প্রতিশোধ নিতে হয়তো এই লোক এমন সাইকো গেম খেলছে। কিন্তু এটা শোনা মাত্রই বিশ্বনাথাম প্রচন্ড হুঙ্কার দিয়ে ওঠে এবং জানায় যে চোখের সামনে দেখা সব দৃশ্য সবসময় সত্যি হয় না, কেননা তার সেলুর আত্মা দেখতে পাওয়ার গল্পটা গ্রামে ছড়ালেও এর পিছনে লুকিয়ে আছে এক ডার্কনেস। এখন তোমার কাছে অনেক কিছু হয়তো খাপছাড়া মনে হতে পারে, কেননা সেই ছোট্ট সেলুর সাথে এমন কি হয়েছিল যা এত দূর পর্যন্ত এলো। এই কাহিনী জানতে আমাদের যেতে হবে কয়েক মাস আগের ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দেখি সে ছোট্ট সেলু এখন বেশ বড় হয়ে গেছে। নানির সাথে থাকা এই মেয়েটার জীবন কোনো মতো চলে যাচ্ছিল, কিন্তু কলেজে উঠলে সে প্রেমে পড়ে যায় মদন নামের একজন ইংলিশ টিচারের উপর। মদনও বুঝতে পারে যে এই শান্ত মেয়েটা তাকে বড়
বড্ড ভালোবাসে। তাই তো এক বৃষ্টি ভেজার রোমান্টিক দিনে শেক্সপিয়ারের কাব্য পড়ার ছলে তাদের দুজনের মাঝে ঘনিষ্ঠতা চরম পর্যায়ে পৌঁছে যায়। ফলে একে অপরের শারীরিক উষ্ণতার মাঝে তারা নিজেদের একাকিত্ব আর মানসিক শূন্যতা মেটানোর আপ্রাণ চেষ্টা চালায়। এভাবে তাদের প্রতিদিন বেশ ভালোই যাচ্ছিল। তবে কিছুদিন পর হঠাৎ করে মদন কলেজে আসার সম্পূর্ণ বন্ধ করে দেয়, আর এটা দেখে সেলুর মনে এক অজানা ভয় কাজ করতে থাকে। এরপর একদিন মদন ঠিকই হাজির হয় কলেজে, তবে আজ সে সাথে আনে তার নতুন বিয়ে করা বউকে। এই দৃশ্য দেখে সেলুর পুরো জীবন ওলটপালট হয়ে যায়। যাকে কিনা সে মন থেকে সব দিয়ে দিয়েছে, সে কিনা অন্য মেয়েকে বিয়ে করবে, এটা কল্পনাও করা যায় না। সেই প্রচন্ড কষ্ট নিয়ে মদনের কাছে সে গেলে মদন তাকে এমন কিছু বলে যা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মদন জানায় যে শেক্সপিয়ারের কিছু কাব্য প্রতিদিন পড়তে বোরিং লাগে, তাই সুযোগ পেলে একবার পড়ে ছেড়ে দেওয়া উচিত। তাই তো আমি তোমাকে ছেড়ে দিলাম, আমার মন ভরে গেছে, এখন আর তোমাকে দরকার নেই। এভাবে জীবনের প্রথম ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খেয়ে সেলু কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। এই চরম রিজেকশনের ধাক্কা সামলাতে না সামলাতে মেয়েটার জীবনে নেমে আসে আর এক ভয়ঙ্কর ঘোর অমানিসা। নিজেকে কোনো মতে সামলে সে যখন বাড়ি ফেরে, তখন সে দেখতে পায় তার নানি চিরকালের মতন পৃথিবী ছেড়ে চলে গেছে। এর কয়েক ঘন্টার মধ্যেই সেলু সুন্দর গোছানো জীবনটা তাসের ঘরের মতো পুরোপুরি উল্টে যায়। কেননা তার বাবা অনেকদিন পর ফিরে এসেছে, কিন্তু এখনও তার সে একটাই পুরানো জেদ, জমির কাগজ না দিলে মেয়েকে তারা কিছুতেই সাথে নেবে না। এই চরম স্বার্থপরতা সহ্য করতে না পেরে মেয়েটা সবার সামনে বাবার মুখের উপরে জমির কাগজ ছুঁড়ে মারে। ফলে তার কপালে পরিবারের তরফ থেকে পাওয়া চরম অভিশাপ ছাড়া আর কিছুই জোটে না। এখন পুরো পৃথিবীতে তার আপন বলতে শুধু ওই ছোট্টবেলার সে রাজা নামের কুকুরটা আছে। তাই তো দিনের পর দিন না খেয়ে চরম একাকিত্ব আর অসুস্থতার মাঝে সেলুর পায়ের তলা থেকে যেন ধীরে ধীরে মাটি সরে যেতে থাকে। যাই হোক, এই অসহনীয় মানসিক চাপের ফলে কিছুদিনের মধ্যেই সেলুর মাঝে এক বিচিত্র আর ভয়ানক পরিবর্তন আসতে শুরু করে। দেখা যায় সেলু যেন কেমন হয়ে গেছে। সে প্রতিদিন গ্রামের বিভিন্ন বয়সী পুরুষদের সাথে ক্রমাগত শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, সেটা কাজের জায়গা হোক বা যে কোনো অচেনা পুরুষ। শরীর নাকি মন এই অদ্ভুত দ্বন্দ্বের মাঝে ফেসে গিয়ে সে যেন নিজের উপরে নিয়ন্ত্রণ পুরো হারিয়ে ফেলে। কিন্তু সে কেন এমন জঘন্য কাজ করছে তার কোনো যৌক্তিক উত্তর তার নিজের কাছেও নেই। কিন্তু তার এই দেহ বিলিয়ে দেওয়া কেমন যেন এক অদ্ভুত নেশায় পরিণত হয়েছে। তবে এসব থামাতে এবং নিজেকে শান্ত রাখতে সে বাম হাতের কবজিতে রাবারের ব্যান্ড দিয়ে অনবরত আঘাত করতে থাকে, যাতে শারীরিক ব্যথায় তার ভেতরের অদ্ভুত চাহিদাটা কিছুটা হলেও কমে যায়। কিংবা কখনো কখনো সে বিট্টু নামের একটা ছেলেকে ডেকে এনে নিজেকে বেদম পেটাতে বাধ্য করে, কারণ সে বুঝতে পেরেছিল যে তার নিজের শরীর তার সাথে চরম মাত্রায় বেইমানি করছে। এভাবে প্রতিদিন ব্যথায় জর্জরিত হলেও তার অবচেতন মন তাকে একের পর এক ভুল কাজ করতে বাধ্য করে তোলে। ইতিমধ্যে পুরো গ্রামের ছেলেদের কামনা হয়ে ওঠে সেলু। সবার লোলুপ দৃষ্টি সবসময় থাকে তার উপর। একদিন রাতে কয়েকজন লম্পট তাকে তাড়া করলে সে যান বাঁচাতে জঙ্গলের ভিতরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক সৌভাগ্যবশত সেই সময় শহর থেকে ফেরার পথে ডাক্তার বিশ্বনাথাম তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিজের ক্লিনিকে নিয়ে আসে। এরপর জ্ঞান ফিরলে সে নিজের পাপের কথা চিন্তা করে আত্মহনন করতে চায়, কিন্তু বিশ্বনাথাম তাকে শান্ত করে আসল ঘটনা জানার চেষ্টা করে। এখানে সেলুর অস্বাভাবিক লক্ষণ আর সব কথা শুনে তার সন্দেহ হয় এবং সে তার ব্লাড স্যাম্পল নিয়ে শহরের একটা বিশেষজ্ঞ মহিলা ডাক্তারের কাছে টেস্ট করতে পাঠায়। আর সেই টেস্টের রিপোর্ট থেকে সে এক এমন চাঞ্চল্যকর সত্য শুনতে পায় যা শুনলে তুমি অবাক হয়ে যাবে। আসলে সেলু কোনো স্বাভাবিক মেয়ে নয়, সে মূলত হাইপারসেক্সুয়াল ডিসঅর্ডার বা নিম্ফোম্যানিয়া নামের এক বিরল মানসিক রোগে ভুগছে। এই রোগে মানুষের শরীরে সাধারণের থেকে 10 গুণ বেশি হরমোন রিলিজ করে, ফলে তার শারীরিক চাহিদা অসম্ভব রকমের বেড়ে যায়।
আসলে ছোটবেলা থেকে ভয়াবহ মানসিক চাপ, একাকিত্ব আর চাইল্ড অ্যাবিউজের শিকার হওয়া মানুষরাই মূলত এই ধরনের সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগে থাকে। এবার এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ না থাকলেও মানসিক সাপোর্টই যে সবচেয়ে বড় চিকিৎসা সেটা বিশ্বনাথম খুব ভালো করে জানতো। 4 বছর আগে এই ডাক্তারের নিজের মেয়ে শ্বশুরবাড়ির চরম ডিপ্রেশনে ভুগে সুইসাইড করেছিল। তাই তো সে স্যালুর মাঝে নিজের মৃত মেয়েকে খুঁজে পায় এবং তাকে নিজের সন্তানের মতন সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা শুরু করে। কিন্তু গ্রামের বাকি নোংরা মনের মানুষগুলো ভাবতো যে ডাক্তারের সাথেই হয়তো মেয়েটার একটা অবৈধ সম্পর্ক চলছে। তবে একটা সময় পর বিশ্বনাথম বুঝতে পারে সমাজের ভয়ে মেয়েটা ভবিষ্যতের কথা ভেবে নিজেকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু ঠিক তখনই তার এই অন্ধকার জীবনে এক অপ্রত্যাশিত আলোর রেখা হয়ে ফিরে আসে আর একটা মানুষ, যে তাকে এই চরম অপবিত্র অবস্থাতেও নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রতিজ্ঞা করে। এভাবেই দিন চলতে থাকে সেলুর। কিন্তু গ্রামের মানুষ এখনো তাকে ছিঁড়ে খেতে চায়। একদিন এক গোডাউনের মালিক তার 4 জন বন্ধুকে ডেকে এনে মেয়েটাকে জোরপূর্বক ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু সেলু তাতে রাজি না হওয়ায় তারা মিথ্যে চুরির অপবাদ দিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এভাবেই সেলুর এই অসুস্থতার খবর একটা সময় চাপা না থেকে গ্রামের দাপুটে জমিদার প্রকাশের কানে গিয়ে পৌঁছে যায়। এবার প্রকাশ গ্রামের সম্মান রক্ষার খাতিরে একটা কড়া আদেশ দেয়, আর সেই আদেশ অনুসারে কয়েকজন গুন্ডা মিলে সেলুকে তার মায়ের শাড়ি পরা অবস্থায় চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে জমিদার বাড়িতে নিয়ে আসে। সেখানে গ্রামের সব মানুষের সামনে তাকে চরম অপমান করে গ্রাম থেকে চিরতরে তাড়িয়ে দেওয়া হয়। কেননা জমিদারের স্পষ্ট ধারণা যে এই চরিত্রহীন মেয়ে গ্রামের পবিত্রতা এবং সুনাম দুটোই নষ্ট করছে। তাই তো সেলু সবার কাছে ক্ষমা ভিক্ষা চাইলেও কেউ তার প্রতি বিন্দু মাত্র সহানুভূতি প্রকাশ করে না। এদিকে চরম অপমানে জর্জরিত হয়ে সেলু যেন পুরোপুরি ভেঙে যায়। আর সেই রাতের অন্ধকারে একা একটা নির্জন কলা বাগানের কাছে বসে নিজের এই অভিশপ্ত জীবনের কথা ভেবে সে ঢুকরে কাঁদতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় মুখোশ পরা সেই অদ্ভুত মানুষটা। এই লোকটা নিজের মুখ থেকে সে মুখোশ সরাতেই সেলু রীতিমতো চমকে ওঠে। কেন সেই মানুষটা আর কেউই নয়, সে হলো 10 বছর আগে আগুনে পুড়ে যাওয়া তার খেলার সাথী রবি। কিন্তু রবি এখনো কিভাবে বেঁচে আছে এটা জানতে যখন ফ্ল্যাশব্যাকে যাওয়া হয় তখন জানা যায় সেদিন মন্দির থেকে ফেরার পর রবি দেখতে পায় এক ভয়াবহ বিভৎস দৃশ্য। তার নেশাগ্রস্ত বাবা ছোট্ট সেলুকে বাড়িতে একা পেয়ে তার সাথে জঘন্য কাজ করার চেষ্টা করছিল। এই দৃশ্য সহ্য করতে না পেরে রবি নিজে হাতে নিজের বাবাকে নির্মমভাবে খুন করে বসে। ফলে নিজের পরিচয় আর এই ভয়ানক ক্রাইম স্পট চিরতরে মুছে ফেলতে সে তাদের পুরো বাড়িতে দাও দাও করে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেই আগুনে তার মুখের একটা অংশ ভয়াবহভাবে পুড়ে যাওয়ায় দেবী মন্দিরের সামনে পড়ে থাকা একটা রাক্ষসের মুখোশই তার জীবনের নতুন পরিচয় হয়ে দাঁড়ায়। এখন রবি সবার কাছে মৃত একটা মানুষ হলেও সে কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি, বরং বিগত 10টা বছর ধরে সে সেলুর জীবনে একটা অদৃশ্য ছায়ার মতন লুকিয়ে থেকে তাকে সব সময় পাহারা দিয়ে এসেছে। এছাড়াও নিজের বাবার সেই জঘন্য অপকর্মের লজ্জায় ছেলেটা কখনো মেয়েটার সামনে এসে দাঁড়ানোর সাহসটুকু জোগাড় করতে পারেনি। কিন্তু এতদিন পর সেলু রবিকে দেখে তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। রবি যখন তাকে এই অন্ধকার জীবন থেকে বের করে নিয়ে গিয়ে সুন্দরভাবে বিয়ের প্রস্তাব দেয় তখন চরম ক্ষোভে মেয়েটার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। কারণ সে মনে করে যে তার নিজের শরীর এখন বিভিন্ন মানুষের স্পর্শে পুরোপুরি অপবিত্র নোংরা হয়ে গেছে। কিন্তু রবি জানায় যে তার কাছে সেলুর এই শরীর নয়, বরং তার ভিতরের পবিত্র মনটাই সবচেয়ে বেশি দামি আর খাঁটি। তাই তো ডক্টর বিশ্বনাথম তাদের এই আনকন্ডিশনাল লাভ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যায় এবং পরের দিন মঙ্গলবার রাতে দেবী মহালক্ষ্মীর মন্দিরে তাদের দুজনের বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে নতুন এক জীবনের স্বপ্ন নিয়ে রবি আর ডাক্তার বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
কিন্তু পরের দিন সকালে তারা গ্রামে ফিরে শুনতে পায় যে সেলু নাকি জমিদার আর গ্রামবাসীদের অপমান সহ্য করতে না পেরে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এই খবরটা রবির কানে আসার সাথে সাথে সে শোকে পাথর হয়ে পড়ে, কারণ সে 10টা বছর ধরে যাকে পাওয়ার আশায় জঙ্গলে ঘুরেছে সে কিভাবে তাকে ছেড়ে চলে যেতে পারে। এদিকে মেয়েটার মৃত্যুর পরেও গ্রামের মানুষের নিষ্ঠুরতা বিন্দুমাত্র কমে যায় না। তারা মেয়েটার সৎকার করতে সরাসরি অস্বীকার করে এবং তার অপবিত্র মৃতদেহটা নদীর পানিতে ভাসিয়ে দেওয়ার মতন ভয়ানক সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই ডাক্তার বিশ্বনাথাম সেখানে উপস্থিত হয় এবং গ্রামবাসীদের মিথ্যে বলে যে সে শহরের মিউনিসিপ্যালিটিকে খবর দিয়েছে বডি তুলে নিয়ে যাওয়ার জন্য। এসব কথা শুনে এসআই মায়া যখন জানতে চায় যে ডাক্তার কেন সেলুর এই মানসিক রোগের কথা গ্রামবাসীদের আগে থেকে খুলে বলেনি, তখন সে এক সত্য কথা তুলে ধরে। আসলে সে খুব ভালো করেই জানতো যে এই অশিক্ষিত আর কুসংস্কার মানুষদের কাছে সেলুর অসুস্থতার কথা বলে কোনোই লাভ হবে না। কেননা যেই সমাজ মেয়েদের স্বাভাবিক পিরিয়ডস হলে তাদের অপবিত্র মনে করে, তারা এমন একটা জটিল সাইকোলজিক্যাল ব্যাপারকে কখনোই স্বাভাবিকভাবে মেনে নেবে না। তাই তো সে গ্রামবাসীদের সাথে কোনো তর্কে না জড়িয়ে সেলুর মৃতদেহটাকে অত্যন্ত যত্নের সাথে সেখান থেকে নিয়ে সরে আসে। কিন্তু এত কিছুর পরেও কি সব রহস্য শেষ? এর উত্তর আমরা পাই বর্তমানে এসআই মায়া আর ডক্টরের কনভারসেশনে। দেখা যায় যে মায়া অবশেষে বুঝতে পেরেছে এই সিরিয়াল কিলিং এর পিছনে ডাক্তার বিশ্বনাথাম একবারে একা জড়িত নয়, তার সাথে অবশ্যই একজন অন্য কেউ জড়িত আছে যে মূলত ছদ্মবেশে এই কিলিং মিশনগুলো একাই এক্সিকিউট করছে। এবার ডাক্তারের মুখ থেকে এমন এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যা শুনলে তুমিও কেঁপে উঠবে। সে জানায় যে সেলু আসলে অপমান আর আত্মগ্লানিতে ভুগে সুইসাইড করেনি, বরং তাকে খুব ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আর এই নির্মম খুনের মাস্টার মাইন্ড কোনো বাইরের লোক নয়, বরং এই গ্রামের স্বনামধন্য কিছু মুখোশধারী শয়তান, যারা সেলুর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আসলে গ্রামের ওই 6 জন মুখোশধারী শয়তান মিলে রাতের অন্ধকারে মেয়েটাকে নির্মমভাবে হত্যা করে। আর এই সত্যটা জানার পর নিজের মেয়েকে দ্বিতীয়বার হারানোর শোকে ডক্টর বিশ্বনাথাম পুরোপুরি প্রতিশোধ পরায়ণ এক সাইকো কিলারে পরিণত হয়। অন্যদিকে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে রবির বুকের ভিতরের আগুন এক ধ্বংসাত্মক রূপ নেয়। তাই তো একটা শোকাহত পিতা আর এক নিঃস্ব প্রেমিক মিলে জোট বাঁধে, যাদের একমাত্র লক্ষ্য হলো ওই 6 জন খুনিকে চরম শাস্তি দেওয়া। এভাবেই তারা দুজন মিলে গ্রামের প্রত্যেক মঙ্গলবার রাতে ওই নোংরা মানুষের আসল রূপ সবার সামনে তুলে ধরে তাদেরকে মারার প্ল্যান করে ফেলে, যার ফলে গ্রামের দেওয়ালে রাতের অন্ধকারে অবৈধ সম্পর্কের গল্পগুলো খুব নিখুঁতভাবে লেখা হতে থাকে এবং ক্রাইম স্পটগুলো লাশের মিছিলে পরিণত হয়। ইতিমধ্যে তাদের নিখুঁত প্ল্যানের কারণে গ্রামের সেই 4 জন নোংরা মানুষ নিজেদের পাপের চরম শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফলে এখন বাকি আছে আর মাত্র 2 জন কালপ্রিট, যাদের রক্তের জন্য রবি রীতিমতো হন্যে হয়ে জঙ্গলের ভিতর ঘুরছে। এখানে আমরা দেখতে পাই যে গ্রামের একমাত্র ফটোগ্রাফার বাসু রাতের অন্ধকারে জঙ্গলের ভিতরে টহল দিতে গিয়ে এক বিপদের মুখে পড়ে যায়। কেননা গাছের আড়াল থেকে মুখোশ পরা রবি তার উপরে বন্য পশুর মতন ঝাঁপিয়ে পড়ে। সে নিজের প্রাণ বাঁচাতে সর্বশক্তি দিয়ে পাল্টা আক্রমণ করলেও রবির কাছে সে একটা বেশ সুবিধা করতে পারে না। ইতিমধ্যেই সে রবির মুখোশটা কোনো মতে টেনে খুলে ফেলে এবং 10 বছর আগে সে মৃত ছেলেটাকে চিনে ফেলে রীতিমতো অবাক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই রাজা নামে সেই কুকুরটা বাসুর উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়। আর ঠিক সেই মুহূর্তে রবি তার ধারালো ত্রিশূল দিয়ে তার 5ম খুনটা শেষ করে ফেলে। এবার ডক্টরের লিস্টে বাকি আছে শুধুমাত্র 6 নম্বর আর শেষ টার্গেট, আর একে সে নিজ হাতে চরম যন্ত্রণা দিয়ে খুন করতে চায়। এসআই মায়া যখন তার কাছে জানতে চায় সেই 6 নম্বর ব্যক্তিটা আসলে কে, তখন গল্পে আসে এক বিশাল টুইস্ট। ডক্টর যখন সেই মানুষটার নাম জানায় তখন মায়ার যেন পুরো আকাশই ভেঙে পড়ে, কারণ সেই ব্যক্তি আর কেউই নয়, সে হলো গ্রামের দেবীতুল্য জমিদারের স্ত্রী রাজেশ্বরী দেবী।
ভাই রে ভাই, এটা কিভাবে সম্ভব? যে মানুষ সবার কাছে দেবীর মতো, সে কিভাবে এই খুনের সাথে জড়িত থাকতে পারে? এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই অভিশপ্ত রাতে। এখানে দেখা যায় লম্পটদের হাত থেকে বাঁচতে সেলু যখন দৌড়ে জঙ্গলের ভিতরে এক পরিত্যক্ত বাড়িতে ঢোকে, তখন সে এমন কিছু দেখে ফেলে যা মোটেও হওয়ার কথা ছিল না। কারণ সেখানে সে দেখতে পায় দেবীমান রাজেশ্বরী আর ওই ফটোগ্রাফার বাসুর মধ্যে চলছে চরম লীলা। মুহূর্তের মধ্যে রাজেশ্বরী সেলুকে দেখে নিলে সে এই ঘটনা ধামাচাপা দিতে চায়, কারণ সেলু একবার এই কথা গ্রামে বললে তার সব শেষ। তাই রাজেশ্বরীর প্ল্যানেই সেলুকে শেষ করে দেওয়া হয়। মূলত ড্যানিয়েলের বউ, মিলাক্রিসা, নাগমণি আর শ্যামলার স্বামী নামের এই চারজন মানুষও একে অপরের সাথে ভয়ঙ্কর অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। তাই তো রাজেশ্বরী তাদের কড়া নির্দেশ দিয়ে সেলুর নামে পুরো গ্রামে বেশ্যাবৃত্তির একটা খবর রটায়, যাতে মেয়েটার প্রতি কোনো সহানুভূতি কেউ না দেখায়। এভাবে জমিদারের কানে খবরটা পৌঁছে গেলে সে মেয়েটাকে গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আর এরপরে 6 জন মিলে তাকে কলা বাগানে আটকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। আর এরপরে তাকে সেই অন্ধকার কুয়োর ভিতরে ফেলে দিয়ে পুরো নাটক সাজানো হয়। ইতিমধ্যে গল্প বর্তমানে ফিরে এলে আমরা দেখতে পাই জমিদার প্রকাশ আড়াল থেকে তাদের এই ভয়ানক সত্যটা সব শুনে ফেলেছে। ফলে সে ক্ষোভে ফেটে পড়ে সোজা বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর গলা চেপে ধরে। তবে রাজেশ্বরীও কম দ্রুত নয়, সেই সুযোগ বুঝে একটা ধারালো ছুরি দিয়ে নিজের স্বামীর পেটে গেঁথে দেয়। কিন্তু প্রকাশ নিজের জীবনের পরোয়া না করে তাকে টেনে হেঁচড়ে ছাদ থেকে ফেলে দেয় এবং তারপর তার গায়ে কেরোসিন ঢেলে দাও দাও করে আগুন ধরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ডাক্তার সেখানে রাজেশ্বরীকে খুন করতে এসে উঠানে জ্বলতে থাকায় বিভৎস দৃশ্য দেখে সে নিজেই থ বনে যায়। যাই হোক, সেলুর আসল খুনিরা তাদের পাপের চূড়ান্ত শাস্তি পেয়ে যাওয়ার পর রবির অন্ধকার জীবনের শেষ উদ্দেশ্য পুরোপুরি সফল হয়। কেননা বেঁচে থাকতে না পারলেও মৃত্যুর পর সে সেলুর সাথে কাটাতে চায়। আর এই কারণে একগাল হাসি নিয়ে সে ওই কুয়োর পানিতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। অন্যদিকে মায়া জমিদারের কাছে এসে এই ঘটনার আসল কাহিনী খুব গভীরভাবে জানতে চায়। তখন প্রকাশ পুরো ঘটনাটা আড়াল করে জানায় যে গ্রামে একের পর এক মৃত্যু ঠেকাতে রাজেশ্বরী নাকি দেবী মহালক্ষ্মীর কাছে নিজের জীবন উৎসর্গ করেছে। কেননা গ্রামের সাধারণ মানুষ যদি তাদের এই তথাকথিত দেবীর আসল নোংরা রূপটা জানতে পারে, তাহলে ধর্ম বা মানুষের প্রতি তাদের বিশ্বাস চিরকালের মতন চুরমার হয়ে যাবে। কিন্তু এতক্ষণে তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে ডাক্তার আর রবি কিভাবে সেলুর খুনিদের নাম এত নিখুঁতভাবে জানতে পারলো। আসলে মুভির একদম শেষ দৃশ্যে এমন একটা মাথা ঘোরানোর টুইস্ট অপেক্ষা করছে, যা জানার পর আমি নিজেও শকড হয়ে গেছি। ডাক্তার এখানে মায়াকে সেই রাতের একমাত্র চাক্ষুষ সাক্ষীর কথা খুলে বলে। কেননা যাকে গ্রামের সবাই এতদিন অন্ধ ভিখারি ভেবে এসেছিল, সে পুলে নামের লোকটা আসলে নিজের স্বার্থে অন্ধ হওয়ার নাটক করত। ফলে সে কলা বাগানে লুকিয়ে সেলুর পুরো খুনটা নিজের চোখে দেখলেও ফ্রিতে খাবার বন্ধ হয়ে যাওয়ার লোভে সে কাউকে জানায়নি। এভাবে একজন সাধারণ মানুষের সামান্য লোভ আর নীরবতা পুরো একটা গ্রামকে শ্মশানে পরিণত করে দেয়। কারণ পুলি যদি সেদিন সত্যটা সবাইকে জানাতো, তাহলে হয়তো এতগুলো মানুষের প্রাণ যেত না। মুভির একদম শেষে দেখা যায় কয়েক মাস পর গ্রামের দেওয়ালে আবার নতুন করে অবৈধ সম্পর্কের নাম ফুটে উঠেছে, যা এক নতুন রহস্যের জন্ম দেয়। তো এর উদ্দেশ্য জানার আগেই মুভিটাও এখানে শেষ হয়।